আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি বোমা ও ড্রোনের শব্দ ছাড়াই গাজার প্রথম রাত। নোবেল না পাওয়ার পর গাজার শান্তি উদযাপন করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প। গাজা সফর করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও সেন্টকম প্রধান। পাকিস্তানি টিটিপির পৃথক হামলায় নিহত 23। গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে নতুন যুদ্ধ বিমান ও জাহাজ কিনছে ডেনমার্ক। সুদানে আশ্রয় কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 30। জনগণ পিয়ারের পক্ষে ভোট না দিলে জামায়াত মেনে নেবে, গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি বোমা ও ড্রোনের শব্দ ছাড়াই গাজার প্রথম রাত। গাজায় গত 2 বছরে কখনো দেখা যায়নি এমন একটি রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। এই রাতে সেখানে ইসরায়েলি ড্রোন ও বিস্ফোরণের শব্দ ছিল না। শনিবার 11 অক্টোবর গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, কয়েক মাসের মধ্যে গত রাত ছিল প্রথম রাত যেখানে ধ্বংসপ্রাপ্ত রাস্তা দিয়ে বিমান হামলা হচ্ছে না, অ্যাম্বুলেন্সের ছোটাছুটি দেখা যাচ্ছে না। তিনি বলেন, আজ রাতে গাজার উপর দিয়ে যা ঘটছে তা হলো আশা। কোনো ড্রোন নেই, কোনো বোমা নেই, আকাশ কমলা দেখা যায়নি, শুধু নীরবতা। এটি প্রায় অদ্ভুত মনে হচ্ছে। কজন ব্যক্তি আল জাজিরাকে বলেছেন, আজ ড্রোনগুলো বন্ধ হয়ে গেছে এবং আর কোনো গুঞ্জন নেই। আমরা নিরাপদ, আমাদের শিশুরা নিরাপদ, আমরা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হয়েছি, এটা ভালো। দক্ষিণ গাজার জনাকীর্ণ অস্থায়ী শিবিরগুলোতে বারবার বাস্তুচ্যুত হওয়ার পরিবারগুলো অবশেষে শান্তির মুহূর্ত খুঁজে পাচ্ছে। স্থানীয় একজন নারী আল জাজিরাকে বলেন, গত 2 বছরে আমরা যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছি এবং যা দেখেছি তা সত্ত্বেও আমি যুদ্ধবিরতিতে খুশি হয়েছি। প্রসঙ্গত, গাজা উপত্যকার গতকাল শুক্রবার দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বাংলাদেশ সময় বিকাল 5টার দিকে ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যায়। নোবেল না পাওয়ার পর গাজার শান্তি উদযাপন করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার মধ্য দিয়ে তিনি নিজেকে ওই অঞ্চলে শান্তির প্রতিনিধি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপারে ট্রাম্প প্রকাশ্যেই তার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। তবে নোবেল শান্তি পুরস্কার কমিটি ভেনেজুয়েলার বিরোধী দলীয় ডানপন্থী নেত্রী মারিয়া ক্যারিনা মাচাদোকে পুরস্কারটি দিয়েছে। হোয়াইট হাউস এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নোবেল কমিটির বিরুদ্ধে হোয়াইট হাউস অভিযোগ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে সফরের ট্রাম্প স্বাগতিক দেশগুলোর কাছ থেকে প্রশংসা পেতে পারেন। গাজায় যুদ্ধ থামানো ও এই অঞ্চল থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হতে পারে। হোয়াইট হাউস গতকাল শুক্রবার বলেছে, ট্রাম্প রোববার রাতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রথমে তিনি ইসরায়েলে যাবেন, সেখানে আগামী সোমবার ভাষণ দেবেন ট্রাম্প। এরপর গাজা চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে মিশরে যাবেন তিনি। আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার ওয়াশিংটন থেকে এসব তথ্য দিয়েছেন। আলোচনায় ভূমিকা রাখার কারণে ইসরায়েল ও হামাস ইতোমধ্যে ট্রাম্পের প্রশংসা করেছেন। এল মাসরি বলেন, আমার ধারণা তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে খুব ভালো কথা বলবেন, সেটাই তিনি সবসময় প্রকাশ করেন। তবে আশা করা যায় তিনি চাপও দেবেন। এই চুক্তি সম্ভব করার ক্ষেত্রে ট্রাম্পের বেশিরভাগ কৃতিত্ব দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন, গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি যুদ্ধে বিরতি টানার ক্ষেত্রে আরো কিছু কারণও আছে। মুনায়েল আল জাজিরাকে বলেন, এই পথে এগিয়ে চলার কারণে ইসরায়েল ক্রমাগত একঘরে হয়ে পড়েছে এবং তাদের মূল্য চোকাতে হচ্ছে। গাজা সফর করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও সেন্টকম প্রধান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার গাজা সফর করেছেন। ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ দৈনিক ও ফক্স নিউজের সংবাদদাতা জেনিফার গ্রিফিন জানিয়েছেন, উইটকফ এবং কুপারের এই সফরের লক্ষ্য ছিল সম্মত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করা। এক বিবৃতিতে মার্কিন কমান্ডার বলেছেন, সেন্টকমের নেতৃত্বে একটি বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি তা জানাতে আমরা গাজা সফর করেছি। এটি সিএমসিসি সংঘাত পরবর্তী স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য কার্যক্রম সমন্বয় করবে। তিনি উল্লেখ করেন, গাজায় কোনো মার্কিন সেনা না থাকা সত্ত্বেও এই মহান প্রচেষ্টা সফল থাকবে। পাকিস্তানি টিটিপির পৃথক হামলায় নিহত 23। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান টিটিপি। গতকাল শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জেলায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে প্রাণঘাতী বোমা হামলা সহ বিভিন্ন স্থানে হামলা হয়। সূত্রটি জানিয়েছে, সীমান্তবর্তী জেলায় 11 জন আধাসামরিক সেনা নিহত হয়েছে এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমিক ফটকে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর 7 জন পুলিশ সদস্য নিহত হয়।
হয়। এরপর সেখানে গুলি চালানো হয়। আজ আইন শৃঙ্খলা বাহিনী জানায়, বাজাউর জেলায় পৃথক সংঘর্ষে 3 জন বেসামরিক নাগরিক সহ 5 জন নিহত হয়েছে। পাকিস্তান তালেবান তেহরিকে তালেবান টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক সংগঠন সূত্র, এএফপি, বিবিসি। গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে নতুন যুদ্ধ বিমান ও জাহাজ কিনছে ডেনমার্ক। গ্রিনল্যান্ড সহ আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $420 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। এছাড়া ডেনমার্ক যুক্তরাষ্ট্র থেকে 16টি F-35 যুদ্ধ বিমান কিনতে আরও $450 কোটি ব্যয় করবে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রুলস লুন প্যালসেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমরা ওই অঞ্চলে ডেনমার্কের সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছি। আর্কটিক অঞ্চল উত্তর আমেরিকায় রাশিয়া ও ইউরোপের অবশিষ্টাংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পদক্ষেপের লক্ষ্য হল অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ন্যাটো জোটের প্রতিরক্ষা দায়িত্ব পালন করা। ডেনমার্কের প্রতিরক্ষা প্রধান মাইকেল হাইল্ডগার্ড দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ডিআরকে বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে ন্যাটোর কাঠামোর আওতায় সব দিক থেকে গ্রিনল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ ও ডেনমার্ককে রক্ষা করা। তবে এক্ষেত্রে সম্ভাব্য প্রতিপক্ষ করা হতে পারে সে বিষয়ে কোনো কিছু বলেননি তিনি। গ্রিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জের সরকারের সঙ্গে সমন্বয় করে একটি নতুন প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা হাতে নিয়েছে ডেনমার্ক। সুদানের আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলায় নিহত অন্তত 30। পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল ফাশেরে এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে এই হামলা চালায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এল ফাশের প্রতিরোধ কমিটি জানিয়েছে, অঞ্চলটির একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত দারাল আরকাম আশ্রয়কেন্দ্রটিতে সরাসরি আঘাত হানে ড্রোনটি। হামলার পর বহু মৃতদেহ এখনও সেখানে আটকা পড়ে আছে বলে জানিয়েছেন তারা। ঘটনাটিকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে প্রতিরোধ কমিটি মূলত স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে। 2023 সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সংঘাতে এখন পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি 2.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষায় এল ফাশের এখন এক খোলা কবরস্থান, যেখানে ক্ষুধা ও বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। জনগণ পিআরের পক্ষে ভোট না দিলে জামায়াত মেনে নেবে না, গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, চোর ডাকাত, চাঁদাবাজদের যারা নির্বাচিত করতে পারবে না তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন। জনগণ যদি পিআরের পক্ষে ভোট না দেয় জামায়াত সেই রায় নেবে না। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন হয়নি। একটি দলকে খুশি করতে প্রশাসন তাদের দিকে ঝুঁকছে। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের জনপদ থেকে যে জোয়ার সৃষ্টি হয়েছে তাকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে তা নির্ধারণে গণভোট নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জনগণ যদি পিআরের পক্ষে ভোট না দেয় জামায়াত সেই রায় মেনে নেবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন হয়নি।